পোশাক খাতের কম উৎপাদন খরচ যেন আশীর্বাদ। মার্কিন শুল্কে ভিয়েতনাম সুবিধা পেলেও এগিয়ে বাংলাদেশ। চলমান আলোচনায় শক্ত অবস্থানে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। 7 মাসে 183 ব্যক্তি প্রতিষ্ঠানের 1874 কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন এনবিআরের। হিসাব জব্দ করে 117 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা। সব জটিলতা এড়িয়ে নিলামে 1000 কোটি টাকার মালামাল বোঝাই 475টি কন্টেইনার। 500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্য চট্টগ্রাম কাস্টমসের। 30 দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ সরকারের। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দিনাজপুরে ধানের দাম বাড়ায় খুশি কৃষক। এবং ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই সুগন্ধা বিষখালী নদীতে। খালি হাতে ফিরছেন ঝালকাঠির জেলেরা। জলবায়ু পরিবর্তনই কারণ বলছেন মৎস্য কর্মকর্তা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মার্কিন শুল্কে ভিয়েতনাম কিছুটা সুবিধা পেলেও কম খরচে উৎপাদনে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একইভাবে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রতিযোগী দেশ চীন ভারত থেকে পোশাকের ক্রয়াদেশ বাড়ালে গুনতে হবে বাড়তি দাম, কারণ সেসব দেশের সর্বনিম্ন মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। এমন হিসাব কষে অর্থনীতিবিদরা বলছেন, মার্কিনরা সাশ্রয়ী মূল্যে পোশাক চাইলে বিকল্প নেই বাংলাদেশের। আবারও বৈঠকে বসার আশ্বাসে মত দ্বিমতে 11 জুলাই শেষ হয়েছে বাংলাদেশ মার্কিন দ্বিতীয় দফার শুল্ক আলোচনা। এরপরেই সামনে এসেছে এখন পর্যন্ত ট্রাম্পের আরোপ করা 35% শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে কি টিকে থাকতে পারবে বাংলাদেশ? প্রথমেই আসা যাক তৈরি পোশাক শিল্পে। গেল বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা 840 কোটি ডলার আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। বাজারটিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম। আমাদের জন্য খুব বেশি পরিমাণ ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের অনেক কষ্ট বেশি হইলেও আমাদের কিছু কিছু কষ্ট কম, সব মিলে আমরা একটা প্রতিযোগিতামূলক জায়গায় থাকবো। তথ্য বিশ্লেষণ বলছে 20% মার্কিন শুল্ক নিয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও উৎপাদন খরচে পিছিয়ে রয়েছে ভিয়েতনাম। কারণ বাংলাদেশে যেখানে সর্বনিম্ন মাসিক মজুরি $113, ভিয়েতনামে অঞ্চলভেদে রয়েছে 140 থেকে 200 ডলার। একইভাবে ভারতের শুল্ক 26% হলেও মজুরি রয়েছে 148 থেকে 182 ডলার। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, যতটা সস্তা দামে বাংলাদেশি পোশাক পায় যুক্তরাষ্ট্র, এই মানের পোশাক এর চেয়ে কম দামে পাবে না আর কোনো দেশে। তাই শুল্ক আলোচনায় বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার পরামর্শ তাদের। তড়িঘড়ি করে কোনো ধরনের ছাড় আমাদের দেওয়া উচিত না, বেসিক প্রিন্সিপালের খুব বেশি বিপরীতে গিয়ে। কিছু টুকটাক যেখানে আমার মনে হয় কাছাকাছি আছে, অন্য দেশের সাথে মোটামুটি আমেরিকা বা সেখানে কিছু আমদানি বাড়ানোর শুল্ক অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করা যেতেই পারে। এদিকে ব্রিক্সের সদস্য হয়ে ভারত ও চীনে বাড়তি 10% শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 10% George. That would be India, Brazil. That's right. They have to pay 10%. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক বাংলাদেশের রফতানি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নিট তৈরি পোশাক মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব শামীম এহসান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুল্ক সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে, আরেকটি বৈঠকের কথা রয়েছে। আপনার কাছে জানতে চাই যে দ্বিতীয় দফার বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো বা কি কি শর্ত দিয়েছে বাংলাদেশকে, সে ব্যাপারে আপনারা কতটুকু অবগত আছেন জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা পুরোপুরি অবগত না। আমরা যেটা জানতে পারি সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আসলে জানতে পেরেছি যে ইউএস একটি নতুন করে লিস্ট দিয়েছে যেটাতে তারা আমাদেরকে শুল্ক শূন্য করতে বলেছে। তো এই ব্যাপারে আলোচনা করবে স্টেক হোল্ডারের সাথে, এবং আজকেই বাণিজ্য উপদেষ্টা মহোদয় 3টার সময় একটা মিটিং কল করেছেন ব্যবসায়ীদেরকে। আমরা যাব এখানে
আশা করি সেখানে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। এখন পর্যন্ত যেটা জানি সেটা আসলে সকলেই যেটা পাবলিক ইনফরমেশন যে উনারা শুল্ক কমানোর জন্য কিছুটা চাপ দিয়েছেন এবং সেই সাথে আরেকটি শর্ত ছিল যেটা বাংলাদেশ কোনো মতেই মানতে পারবে না বলে জানিয়ে দিয়েছে যে তাদের যদি কোনো তারা যদি কোনো দেশের বিরুদ্ধে এমবার্গো দেয় বা তারা যদি কোনো দেশের বিরুদ্ধে এক্সট্রা ট্যারিফ দেয় সেটা মিররিং হবে, মানে বাংলাদেশেরও একই ব্যবস্থা নিতে হবে। তো এটা আসলে একটা সার্বভৌম দেশের জন্য মানাটা কষ্টকর। বাট আমার মনে হয় সেখান থেকে যুক্তরাষ্ট্র কিছুটা সরে আসবে। শুল্ক নিয়ে প্রধানত আলোচনাগুলো হবে। এই জন্যই আমাদের টিম, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে টিম ছিলেন বাণিজ্য সচিব সহকারে, ওনারা দেশে ফেরত এসেছেন। এখন আমাদের সাথে আলোচনা করে, সকলের সাথে আলোচনা করে তৃতীয় যে বৈঠকটা সেটাতে ওনারা ফাইনাল বৈঠকটা করবেন। জি, 40% ভ্যালু অ্যাডিশনের একটা ব্যাপার আলোচনা হচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। তো সেটা যদি আপনারা এ বিষয়ে কতটুকু জানেন, আর সেটা যদি বাংলাদেশে আরোপ করা হয় তাহলে বাংলাদেশে আসলে রফতানির মানে কতটুকু অগ্রগতি বা অবনতি ঘটবে আপনি মনে করেন? আসলে 40% মূল্য সংযোজনের যে কথাটা বলা হয়েছে, এইটা আসলে আমাদের যদি নিট সেক্টর কিছুটা করতেও পারে, ওভেন সেক্টরের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে। কারণ ওভেনের অনেকখানি কাপড়ই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে আসলে 40% ভ্যালিডেশন করাটা কঠিন। তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা এখন ম্যানমেড ফাইবারের দিকে এগোচ্ছি। আমরা দামি দামি কাপড়ে টেকওয়্যার এবং এইসব আইটেমগুলোর দিকে আমরা আগাচ্ছি। সেইখানে আসলে কাপড়ের দাম এত বেশি থাকে যে বিদেশ থেকে সেই কাপড়টা আমদানি করার পরে 40% ভ্যালিডেশন বাংলাদেশে করাটা আসলে প্রায় অসম্ভবই হয়ে যাবে। ফলে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। আমাদের হয়তো বা যে বেসিক টি শার্টস বা হয়তো বেসিক যেগুলো কটন আইটেম বাংলাদেশে হয় বা বেসিক শার্ট যে কাপড়গুলো বাংলাদেশে হয়, হয়তো সেই মার্কেটগুলোতে 40% এর উপরেই ভ্যালিডেশন করা সম্ভব। কিন্তু যদি আমরা একটু অত্যাধুনিক কোনো কিছু করতে চাই বা আমরা একটু প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে চাই, যেগুলো নাকি আমাদের এখনো চায়না, ইন্ডিয়া বিভিন্ন দেশের উপর নির্ভরশীল কাপড় আনা, সেই ক্ষেত্রে 40% ভ্যালিডেশনটা আসলে কষ্টদায়ক হবে আমাদের জন্য জি, এবং আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে সেই ক্ষেত্রে। তো এক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? আমাদের তো নেগোসিয়েশনে একটা নিশ্চয়ই দাবি থাকবে যে এটাকে ভ্যালুয়েশন যে একটা ক্রাইটেরিয়া থাকবে এটাকে কমানোর, 40-এর জায়গায় এটা কমিয়ে 25-30-এর মধ্যে করা যায় কিনা, সেটা তো নিশ্চয়ই আমাদের একটা দাবি থাকবে এবং সেভাবেই আশা করি যে আমাদের সরকার নেগোসিয়েশনের দিকে আগাবেন। জি, আপনারা তো অনেক বড় একটা স্টেক হোল্ডার। তো দেখা যাচ্ছে যে এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনায় আপনারা কতটুকু যুক্ত ছিলেন বা আপনাদের পরামর্শ কি কি ছিল? না, এখনো তো দেখেন প্রথমে তো একটা ইনিশিয়াল যে আলোচনা হলো প্রথমবার, তো সেখানে আসলে তথ্য আদান প্রদান হয়, বিনিময় হয়। তারপর দ্বিতীয় আলোচনাতে একটা ফাইনাল একটা স্টেকের দিকে যায় যেটা সরকারের পক্ষেই সিদ্ধান্তগুলো দেওয়াটা সম্ভব এবং সরকারেরই দিতে হয়। এবং তার আগে ফাইনাল নেগোসিয়েশন আগে নিশ্চয়ই অন্যান্য স্টেক হোল্ডার্স আলোচনা করা উচিত এবং নিয়ম, এবং সেটাই ওনারা আজকে এই জন্যই আসলে ডেকেছেন। আজকে আমরা ওনাদের সাথে যাব, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে বসবো এবং তখন আমরা আসলে জানতে পারবো যে ওনারা কতটুকু দিতে পেরেছেন এবং বাকিটা আসলে আমাদের সাথে ওনারা কিভাবে করবেন আর কি। জি, যদি বলি যে এই শুল্কের হার কতটুকু চাপে ফেলবে আর এখান থেকে কতটুকু উতরানো সম্ভব বাংলাদেশের, কারণ অন্যান্য দেশের থেকে কিন্তু বাংলাদেশের উৎপাদন খরচ কম, সেই হিসেবে যদি বলতে চাই। উৎপাদন খরচ কম হলেও শুল্কের যে ব্যবধানটা রয়ে গিয়েছে এই ব্যবধানটা আসলে উৎপাদন খরচ দিয়ে মেটানো সম্ভব না। তার কারণ শুল্কের ব্যবধান যদি 15% হয়, আমাদের প্রফিট এবং আমাদের কস্ট অফ মেকিং এ যে আমাদের এক্সেস যেটা থাকে সেটা আসলে 2-3% এর বেশি না। ফলে উৎপাদন খরচ কমিয়েও সেটা আসলে করা সম্ভব হবে না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এখনো তো কোনো কিছু ফাইনাল হয় নাই। আমরাও আশা করতেছি আমাদেরটাও 35 থেকে অনেকখানি কমে আসবে। তবে এখানে একটি সবচেয়ে বড় যে দিকটা দেখতে হবে আমাদের, সেটা হলো যে ভারত আসলে কি করছে। কারণ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যে 3টা দেশ আছে, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না। তো সেক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম অলরেডি তার একটা বেটার পজিশনে চলে গিয়েছে এবং ঐতিহাসিকভাবেই ভিয়েতনাম ওয়ারের পর থেকেই একটা ভিয়েতনাম মোস্ট প্রেফার্ড কান্ট্রি হিসেবে ইউএসএ তে ট্রিট হয়। তো সেটা যদি আমি বাদও রাখি, ভারত আর চায়না, কারণ ভিয়েতনামের খুব বেশি সক্ষমতা নাই যে খুব বেশি অর্ডার সে চায়না থেকে যেটা বের হবে সেটা নিয়ে সে আসলে এনাফ তার জন্য, আর বাংলাদেশে অর্ডার যাবে না। কিন্তু যেটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় যে চায়না কিন্তু প্রাইস কমালেও 55% প্রাইস কমাতে পারবে না। তো অটোমেটিক কিন্তু চায়না থেকে কিছু অর্ডার মুভ হবে এবং ইউএসএ তে প্রোডাক্টের দাম বেড়ে যাবে
দাম বেড়ে গেলে সেলস কমে যাবে, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জের জায়গা আসবে। সেটা হলো যে এখন আমাদের প্রাইসিংটা, কারণ সেলস কমে গেলে আমরা আসলে প্রাইসে টিকে থাকতে, তখন প্রাইসটা কমানোর জন্য বাইরে আমাদেরকে চাপ দিবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং ভারত যদি, আরেকটা কথা হলো যে ভারত যদি নাকি আমাদের থেকে খুব বেশি বেশি বেটার একটা ডিল করে ফেলতে পারে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কারণ ভারত নিজে ম্যানমেড ফাইবার এবং কটনে তারা নিজেরা স্বাবলম্বী বলে, সেই ক্ষেত্রে আমরা আসলে একে তো ট্যারিফ প্লাস প্রাইস সবকিছু মিলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা আসবে। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা সম্ভব, যে যে প্রাইস কমানোর জন্য যে চাপ দিবে, মানে সেটা আসলে কিভাবে মোকাবেলা সম্ভব? দেখেন, এই ক্ষেত্রে আসলে আমাদের সক্ষমতাটা বাড়াতে হবে, মানে আমরা যারা ব্যবসায়ী আছি এটা আমাদেরই করতে হবে, সক্ষমতা বাড়াতে হবে। তো এখানে আমাদের কিছু নীতিগত সহায়তা প্রয়োজন হবে সরকারের কাছ থেকে। যেমন ধরুন এখন প্রাইস যখন প্রেসার দিবে, তখন আমাদের কিছু অর্ডার আমাদের না বলতে হবে বাইরেদেরকে। যদি না বলি তাহলে কিন্তু আমার ফ্যাক্টরি তখন ব্রেক ইভেনে চলবে না, লসে চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে ব্যাংক আগে ছিল আপনার 9 মাসে একটা ক্লাসিফাইড ঘোষণা করতো, এটাকে 6 মাস 3 মাস। এখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বলা যে ইমিডিয়েটলি এটা করে ফেলার একটা চিন্তা ভাবনা সরকার করতেছে। মানে এই জায়গাগুলোতে না গিয়ে এখন একটা টাইডেন না করে এখন যদি একটু রিল্যাক্স মোডে আমাদেরকে রাখে, বা যেমন ধরেন কিছু নন টেরিফ ব্যারিয়ার আমরা রেগুলার আমরা বলি, আসলে বলতে বলতে এখন লজ্জা লাগে যে নন টেরিফ ব্যারিয়ার গুলো আসলে আমাদের রাষ্ট্রের মধ্যে সেগুলো কমানো দরকার। যে সরকারের কোনো রাজস্ব আয় হয় না, কিন্তু শুধু শুধু আমাদেরকে একটা ঝামেলা করে। সেই যে নন টেরিফ বা নন ইনকাম যে ব্যারিয়ার গুলো সরকারের আছে, সেগুলোকে যদি আমাদেরকে কমাতে পারে, এইভাবে একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করলেই তো একমাত্র আসলে তখন আমরা চেষ্টা করতে পারবো যে টিকে থাকার। জি, এই যে রাষ্ট্র সংস্কার যে চলমান রয়েছে, আলোচনায় উদ্যোগ চলছে, তো এর মধ্যে কোনো ইতিবাচক সংকেত পেয়েছেন কিনা? রাষ্ট্র সংস্কার তো অনেক বড় ব্যাপার, দূরীকরণের জন্য যদি বলেন। হ্যাঁ, সেটাই বলছি যে কিন্তু এখানে এনবিএনএ সংস্কার চলছে, এনবিএনএ সংস্কার চলছে, এই জন্য অনেক কিছু হলো, আন্দোলন হলো, অনেক কিছু হলো। এখন যদি একটা সুন্দর সমাধান হয়, সকল পক্ষকে এক করে সকলের কথা শুনে, যে সত্যিকারের জনগণের জন্য যেটা উপকার হবে, এরকম যদি একটি এনবিআর সংস্কার হয়, তাহলেই আমার মনে হয় যে একটা জনবান্ধব এনবিআর সংস্কারের মাধ্যমে নন টেরিফ ব্যারিয়ারের 70-80% দূর করা সম্ভব হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুল্ক কমুক এবং বাংলাদেশ রফতানিতে ভালো অবস্থান তৈরি করুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মার্কিন শুল্ক এবং বাংলাদেশের রফতানি নানাবিধ বিষয় নিয়ে। এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। গেল 7 মাসে 183 ব্যক্তি প্রতিষ্ঠানের 1874 কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে এনবিআর এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর মধ্যে 63 ব্যক্তি প্রতিষ্ঠান থেকে 117 কোটি টাকার বেশি অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য এনবিআর জানায়, সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কর ফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের। জুলাইয়ের প্রথম 12 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 107 কোটি 10 লাখ ডলার, দেশীয় মুদ্রায় বা প্রায় 13,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল 94 কোটি 80 লাখ ডলার। সেই হিসাবে বেশি এসেছে 12 কোটি 30 লাখ ডলার বা প্রায় 1,500 কোটি টাকা। এর আগে বিদায়ী 2024-25 অর্থ বছরের শেষ মাস জুনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় 281 কোটি 80 লাখ ডলার। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 74,404 কোটি টাকার বেশি। এবার বন্দর বাণিজ্যের খবর। মামলার পাশাপাশি সিদ্ধান্তহীনতার জটিলতা এড়িয়ে অবশেষে নিলামে তোলা হলো 1000 কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই 475টি কন্টেইনার। চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে সর্ববৃহৎ এই নিলামে 350টি কন্টেইনারের পণ্য প্রথম নিলামের সর্বোচ্চ দরদাতা পাওয়ার হিসেব সুবিধা দেওয়া হচ্ছে। আটকে পড়া কন্টেইনারের জট কমাতেই এই বিশেষ নিলাম আয়োজন হলেও 500 কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কাস্টমসের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন আসার পর উন্মুক্ত হয়ে গেছে চট্টগ্রাম কাস্টম হাউজের রেকর্ড সৃষ্টিকারী 475টি কন্টেনার বোঝাই পণ্য বিক্রির ই অকশন প্রক্রিয়া। এর মধ্যে বিশেষ আদেশের 350টি কন্টেনারের পণ্য বিডাররা প্রথম নিলামে সর্বোচ্চ দর ডেকে কিনতে পারবেন। তবে বাকি 125টি কন্টেনারের পণ্য কেনার ক্ষেত্রে ভিত্তিমূল্যের প্রথম নিলামে 60% দর তুলতে হবে। এসব পণ্য বিক্রি করে অন্তত 500 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চট্টগ্রাম কাস্টম হাউজের। যদি আর কোনোটা কন্টেনার কোনো জটিলতার কারণে বাদ না যায়, আমরা আশা করছি অ্যারাউন্ড 450 থেকে 475টা কন্টেনার আমার নিলামে উঠবে। চট্টগ্রাম বন্দরের বিশাল একটি অংশ জুড়ে পড়ে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের নিলামযোগ্য হাজার হাজার কন্টেনার। কিন্তু উচ্চ আদালতে মামলাসহ নানামুখী জটিলতায় বছরের পর বছর এসব কন্টেনার বোঝাই পণ্য নিলামে বিক্রি করা যাচ্ছিল না। এ নিয়ে প্রতি মাসে রুটিন করে কাস্টম হাউসকে চিঠি দিয়ে আসছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে জমে যাওয়া সকল পণ্য বোঝাই কন্টেনার প্রথমবারের নিলামে বিক্রি করতে বিশেষ আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এই কন্টেনারগুলো দ্রুত অকশন হলে আমাদের বন্দরের অভ্যন্তরের যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা খালি হবে এবং আমরা সেখানে আমদানি কন্টেনার রাখতে পারবো। নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে নানা ধরনের কেমিক্যাল, টাইলস, জিপসাম বোর্ড, গার্মেন্টস ফ্যাব্রিক্স, পেপার, সিরামিকের ফুলদানি, ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এমনকি 24টি মিক্সার মেশিন গাড়িও রয়েছে নিলামে তোলা পণ্যের তালিকায়। এক্ষেত্রে নিলাম প্রক্রিয়ার মতো ডেলিভারিও সহজ করার দাবি বিডারদের। এখানে উচিত হবে যে মূল্যেই বিড পড়ে সর্বোচ্চ দরদাতাকে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা। 15 দিনের মধ্যে অনুমোদন, 15 দিনের মধ্যে ডেলিভারি কার্যক্রম শেষ করা। তা আমরা আশা করতেছি এই প্রক্রিয়া যেন সবসময় বলবৎ থাকে। কাস্টম হাউজের তথ্য মতে সশরীরে না এসেও অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে। বিশেষ সুবিধাপ্রাপ্ত 350টি কন্টেনার ই অকশন চূড়ান্ত হবে 6 আগস্ট, আর 125টি কন্টেনার ই অকশন শেষ হবে 3 আগস্ট। এরপরেই দর যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে পণ্য ডেলিভারি পাবেন সর্বোচ্চ দরদাতা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এ ধরনের অন্তত 10,000 কন্টেনার 10 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষায় রয়েছে নিলামের। একদিকে যেমন পণ্যগুলো নষ্ট হচ্ছে, ঠিক তেমনি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বিস্তারিত জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে 666 কোটি টাকার লেনদেন হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 199 কোটি টাকার বেশি। আর তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি পাচ্ছি নিম্নমুখী প্রবণতায় রয়েছে, সেটি 3.3 পয়েন্ট হারিয়ে এখন অবস্থান করছে 5063 পয়েন্টের কিছুটা বেশি। সুরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, সেটি 1.2 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1104 পয়েন্টের কিছুটা বেশিতে। ডিএস30 বাছাইকৃত সূচক ইন্ডেক্স সেটি দেখতে পাচ্ছি যে সেটি প্রায় 6 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 1902 পয়েন্টের কিছুটা বেশি। আর যেমনটা বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে। আর যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 173টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 145টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 75টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো আজকে লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার অবস্থান কোথায় সেটি আমরা এখন জেনে নেব। প্রথমেই কিন্তু রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 120 টাকা 60 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 123 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 115 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। এবং গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 114 টাকা 30 পয়সা এবং এখন পর্যন্ত কিন্তু 7 কোটি 22 লক্ষ টাকার লেনদেন করেছে এটি। তারপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে ওরিয়ন ইনফিউশন কিন্তু রয়েছে। তো শেয়ার বাজারে আমরা দেখেছি যে গত 4 কার্যদিবসে কিন্তু 600 কোটির ওপরেই কিন্তু লেনদেন ছিল। তো দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু কিছুটা আস্থা রাখতে পারছেন পুঁজিবাজারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দিনাজপুরে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। প্রকারভেদে মন প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। এই মুহূর্তে গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল।
এই যে গোপালগঞ্জ হাট, এখান থেকে সকাল থেকে কিন্তু ধান কেনাবেচা একটা জমজমাট ছিল, কিন্তু হঠাৎ করে আজকে বৃষ্টি হওয়ার কারণে কিছু সমস্যা এখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে এই গোপালগঞ্জ হাটে আপনার যারা কৃষক যারা ধান নিয়ে এসেছিলেন তারা মোটামুটি ভালো দামেই কিন্তু ধান বিক্রি করছেন, এবং গত 2 হাট ধরেই কিন্তু ধানের দাম কিছুটা বেশি। আজকে যে দামে তারা ধান বিক্রি করেছেন মোটামুটি প্রকারভেদে প্রতি মনে 50 থেকে 100 টাকা বেশি দামে তারা বিক্রি করেছেন। বিশেষ 28 ধানটি 1440 টাকা প্রতি মনে বিক্রি করেছেন, বগুড়া কাঠালি 1760 টাকা, 29 1350 টাকা এবং 88 1400 টাকা প্রতি মনে তারা বিক্রি করেছে। তারা যেটা বলছেন যে আজকের হাটে আমদানি কম হলেও ক্রেতা কিন্তু মোটামুটি বেশি ছিল। আর একটা বিষয় হচ্ছে যে প্রান্তিক কৃষকদের কাছে এই মুহূর্তে কিন্তু ধান তেমন নেই। বাজারে যে ধানগুলো আসছে বা হাটে বড় বড় কৃষকরা তারা ধান নিয়ে আসছেন না, তাদের যে মজুতকৃত যে ধান সেই ধানগুলো তারা এখানে বিক্রির জন্য নিয়ে আসছেন এবং মোটামুটি তারা ভালো দামে তারা বিক্রি করছেন। এবং সামনে কিন্তু আমন মৌসুমে আমন রোপণের জন্য বা জমি চাষাবাদের জন্য কৃষকরা কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে তারা কিছুটা সমস্যায় পড়েছেন। বিশেষ করে অনেকে কিন্তু পাম্প দিয়ে তারা সেচ দিচ্ছেন, এবং তারা যেটা বলছেন যে যেহেতু পাম্প দিয়ে তারা আপনার এই সেচ দিচ্ছেন এবং কৃষি উপকরণের দাম বেশি হওয়ার কারণে এবার আমন উৎপাদনে কিন্তু কিছুটা হলো বেশি দামে তাদের উৎপাদন খরচ বেশি পড়বে, এবং তারা যেটা ধান উৎপাদন করছেন মোটামুটি তারা ভালো দামে বিক্রি করলেও অনেকের হাতে কিন্তু ধান নেই। বিশেষ করে দিনাজপুরে এই মৌসুমে আপনার ধান এবং চালের যে মৌসুম, এটি সামনে আমন মৌসুম আসছে, বড় মৌসুম শেষ পর্যায়ে, তো শেষ মৌসুমের শেষ অবস্থায় কিন্তু ধান মোটামুটি আপনার বাজারে যে পর্যাপ্ত উঠলো এবং আমদানি আজকে কিছুটা কম হলো, ক্রেতার সংখ্যা মোটামুটি বেশি ছিল এবং কৃষকরা মোটামুটি ভালো দামে তারা বিক্রি করছে। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গঠন করতে সক্ষম হয়নি। তাছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হরণের দুঃসাহস প্রদর্শন করছে। সার্বিক বিবেচনায় আমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুধাবন করা প্রয়োজন বলে আমরা মনে করছি, কারণ বিষয়গুলো জনমনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। কুমিল্লার মুরাদনগরে সংঘটিত 3টি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া, এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধকমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে। জনসম্মুখের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মাত্র কোটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে
দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দেশে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগের কণ্ঠস্বরী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। বাণিজ্য ভরা মৌসুমেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নেই ইলিশের দেখা। সকাল সন্ধ্যা নদীতে জাল ফেলেও ফিরতে হচ্ছে শূন্য হাতে। দরিদ্রতা নেমে এসেছে জেলেদের ঘরে ঘরে। চলছে আষাঢ়ের শেষ সময়, আসছে শ্রাবণ। এই সময়টা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ত জেলেদের জালে। কিন্তু এই ভরা মৌসুমেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই। সকাল সন্ধ্যা নদীতে জাল ফেলেও মিলছে না মাছ। এনজিওর ঋণ ও মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে জাল ও নৌকা মেরামত করেছিলেন জেলেরা। তারা এখন আরও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। জেলেদের ঘরে ঘরে এখন চরম দরিদ্রতা। এই দিনে যদি ইলিশ মাছ ভরা থাকা লাগে নদীতে, এই দিনে নদীতে মাছ ভরা থাকা লাগে, মাছই নেই। এই একটু ইলিশ মাছ পাইছি। 10,000 টাকা ঋণ এনে তারপর আমার সংসার চালাইতেছে। ঠিক আছে, দেখা যাইতেছে মাস গেলে সুদের টাকা লইয়ে তাদের সাথে গ্যাঞ্জাম হইতেছে। চাউল আনলে ডাইল আনতে পারি না, ডাইল আনলে নুন আনতে পারি না, এই অবস্থায় আর কি চলতে আছে জীবন। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের আগ্রাসন, নদীতে ডুবোচর সহ প্রাকৃতিক নানা কারণে এমনটি ঘটছে। তবে সামনে পূর্ণিমা ও অমাবস্যার সময় আসছে, তখন ঝাঁক বেঁধে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। ইলিশ ধরা পড়ার একটা সময় আছে আপনার হলো অমাবস্যা পূর্ণিমার সাথে রিলেটেড। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে হয়তো ইলিশের প্রাচুর্যতা দেশে বৃদ্ধি পাবে। জেলায় 3,500 নিবন্ধিত ইলিশ ধরার জেলে রয়েছেন। সময় সংবাদ, ঝালক। দেখছেন এই সময়ের বাণিজ্য। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে আমন ধানের বীজতলা। এ অবস্থায় অনাবাদি থেকে যেতে পারে জেলার অনেক জমি। কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। টানা বৃষ্টিতে ডুবে আছে ফসলি মাঠ। পটুয়াখালীতে টানা 1 সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে আমন ধানের জন্য তৈরি করা বীজতলা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 13,120 হেক্টর জমিতে বীজতলা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে 3,739 হেক্টর জমির বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু বৃষ্টিতে প্রায় 2,042 হেক্টরের বীজতলা নষ্ট হয়ে গেছে। নতুন করে তৈরি করতে সময় নষ্ট ও খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। টানা 1 সপ্তাহ বৃষ্টির ভিতরে এই আমার বীজগুলো সব ডুবে গেছে, এখন তো সব পচে গেছে। একখানি জমির ভুঁই সব বীজ সব নষ্ট হয়ে গেছে। এখন যে বীজ হালামো এরকম কোনো সম্বল আমার কাছে নাই। ধান পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, টাকা পয়সা নাই মানুষের, কিভাবে কি করবে এরকম কোনো চিন্তা ভাবনা এখন মাথা কাজ করে না। সরকারিভাবে কোনো সহযোগিতা হইতে তাহলে একটু সুবিধা হইতো আমাদের জন্য। এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা ও আবহাওয়া স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে কৃষকরা। তবে আর্থিক প্রণোদনা সহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সামনে যদি আবার কোনো বৃষ্টিপাত না হয় এবং যদি জোয়ারে পানিতে নিমজ্জিত না হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ আবাদ করা সম্ভব হবে বলে আমরা মনে করি। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাণিজ্য। বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপর ট্রাম্পের 30% শুল্ক আরোপের হুমকির পর 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ইউরোর দাম। চাপে পড়েছে মেক্সিকান পেসো। প্রধান মিত্র ইউরোপীয় ইউনিয়ন ও শীর্ষ বাণিজ্য অংশীদার মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক সপ্তাহের আলোচনায় আসেনি কোনো সমাধান। ফলস্বরূপ স্থানীয় সময় শনিবার ইইউ ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপের কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এমন সিদ্ধান্তের পর গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ইউরোর দাম, চাপে পড়েছে মেক্সিকান পেসো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার 0.15% কমে ইউরো লেনদেন হচ্ছে 1.167 মার্কিন ডলারে। এদিকে মেক্সিকান পেসোর দাম কমেছে 0.22%, ডলার প্রতি গুনতে হচ্ছে মেক্সিকান 18.66 পেসো। কিছুটা কমেছে ব্রিটিশ পাউন্ডের দাম, সোমবার সকালে 0.07% কমে 1.34 ডলারে বিক্রি হচ্ছে প্রতি পাউন্ড, যদিও সপ্তাহ ব্যবধানে কমেছে 1.08%। 0.02% বেড়েছে চীনা মুদ্রা ইউয়ানের দাম, প্রতি মার্কিন ডলারের বিপরীতে গুনতে হচ্ছে 7.17 চীনা মুদ্রা। এছাড়া জাপান, ভারত, বাংলাদেশ সহ অধিকাংশ মুদ্রার দামই প্রায় অপরিবর্তিত রয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পোশাক খাতের কম উৎপাদন খরচ যেন আশীর্বাদ, মার্কিন শুল্কে ভিয়েতনাম সুবিধা পেলেও এগিয়ে বাংলাদেশ, চলমান আলোচনায় শক্ত অবস্থানে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। 7 মাসে 183 ব্যক্তি প্রতিষ্ঠানের 1874 কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন এনবিআরের, হিসাব জব্দ করে 117 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা। এবং সব জটিলতা এড়িয়ে নিলামে 1000 কোটি টাকার মালামাল বোঝাই 475টি কন্টেইনার, 500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্য চট্টগ্রাম কাস্টমসের। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।